ইউনূসের শেষ রক্ষাও হলো না, অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গেছে। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি, কেউ কেউ এটা মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো একবার তার কি মিথ্যা না, কিছু কি আসলে এমন ঘটতেছিল? যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন। আমরা একটা রোড ম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোড ম্যাপ ছাড়া আর সব কিছু নিয়েই কথা বলেছেন। এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের জনগণের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিশ্বাসঘাতকতা করতেছেন, অবশেষে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি, কেউ কেউ এটাও মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো একবার তার কি মিথ্যা না, কিছু কি আসলে এমন ঘটতেছিল? যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করছেন। এই যখন সিচুয়েশন, তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন। আপনি শব্দটার ওজন বুঝছেন? দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ, এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, কারণ নির্বাচিত কোনো সরকার নেই। এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে। মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন করিডোর, মানবিক করিডোর, সাজেক, ডিপি ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন। স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য। অনেক বড় অভিযোগ, স্টার্লিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে। তো স্টার্লিং কেন? মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বোঝাতে চেয়েছেন, বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বর্ডার আছে, আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টারলিংকের কানেক্টিভিটি আসতে পারে, আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হতে পারে, সম্ভবত এরকম কিছু বুঝাইছেন। তারপর তিনি বলছেন করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, এখানে সেন্ট মার্টিন ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায়, সাদা চামড়া লোক আসছিল, তিনি রাজি হন নাই, যার কারণে তার সরকার পতন হয়েছে। ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে। তো এখন বিএনপি বলছে, মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার, আস্থার সরকার ছিল, কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি। এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয়। সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু তারা 9 মাসেও সংস্কার করতে পারেনি, 9 বছরেও পারবে না। কঠিন সিদ্ধান্ত নেবে, কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে। এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, ওনার বক্তব্য, আপনারা মনে করছেন আমরা বুঝি না? আমরা বুঝি। সেন্ট মার্টিন দ্বীপ করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টার্লিং দিয়ে কি করছেন? আমরা মনে করছেন বুঝি না? আমরা বুঝি। দেশের মানুষকে বোকা ভাববেন না। দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে। আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন। আমরা জানি কোনো কাজ শেষ করতে পারবেন না। এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে চাঁদাবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। এখন আস্তে আস্তে কনফ্লিক্টে কোথায় যাচ্ছে? জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে, তার মানে শেখ হাসিনা সেন্ট মার্টিন ইস্যুতে যে বক্তব্যগুলো দিতেন এগুলা কোথাও না কোথাও লিগ্যাল ছিল। এখন বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়, বাট তারা তো কোনো রাজনৈতিক দল না, তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেই। তবে পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস বা এনসিপি, তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপিকে, আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে। মানে এই যে অভিযোগগুলা বড় গুরুতর অভিযোগ, সরকারকে উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া। মির্জা আব্বাস সাহেব বলছেন যে স্টার্লিং ফিস্টার্লিং ছিল না এক সময়, আমরা তো ভালোই ছিলাম, দেশ নিয়ে তো টেনশন হয় না, এখন তো এগুলো আইসে একটা টেনশনের বিষয়। আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে। আমরা একটা রোড ম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোড ম্যাপ ছাড়া আর সব কিছু নিয়েই কথা বলেছেন। মানে নির্বাচনী রোড ম্যাপ ছাড়া সব কিছু নিয়েই তারা কথা বলেছে।
এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আজ বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত 8:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এইসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু সমর্থনই করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি এবং যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়ে বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কোনো দেশেই সংস্কারের নামে সব কিছু থেমে যায় না এবং কোনো গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচন আয়োজনের প্রক্রিয়া সংস্কারের জন্য থেমে থাকে না। মির্জা ফখরুল বলছেন, আমরা যেন মনে রাখি এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র। এখন বাংলাদেশের জনগণ একটা নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং মানবাধিকারের বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে, আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সব কিছু নিয়েই কথা বলছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। আমাদের ভাইস চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এর আগে আজ সকালে নয়াপল্টনে বিশাল সমাবেশ হয়, সেখানে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বোঝা যায় তিনি যদি ঢাকায় থাকতেন তিনি অবশ্যই এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন, কিন্তু তিনি যেহেতু চিকিৎসার জন্য এখন ব্যাংককে আছেন, ব্যাংককে থেকেই কিন্তু তিনি এই সমাবেশের সাথে একাত্মতা পোষণ করে এবং তার মূল থিমটা কি, মূল করণীয় কি রাজনৈতিক, সেই বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। সবগুলো আজকে সকল নেতাদের বক্তব্যের কেন্দ্রবিন্দু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের গতি প্রকৃতি নিয়ে। কোনোভাবেই যে নির্বাচন সংস্কার একটা রোডম্যাপ সময়সীমা সেই বিষয়ে ধারে কাছেও আসছেন না। সেই তারা বারবার একই কথা বলছেন, জুন জুন জুন। এই জুনের রহস্যটা কি সেটা নিয়েও বিএনপির মধ্যে নানান রকম প্রতিক্রিয়া আছে, সন্দেহ আছে যে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি জন্ম দেবে হয়তো শেষে দেখা যাবে যে জুনেও সেই নির্বাচন হতে পারছে না। সব কিছু মিলিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে, যেই ধোঁয়াশা একেবারে বাংলাদেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপিও বুঝে উঠতে পারছে না যে আসলে কি করবে, তারা কি আন্দোলনে নামবে নাকি নামবে না। তবে এটা নিশ্চিত যে ঈদের পর যে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি চালাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী, সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেট হয়ে আসতো। এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি। আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন তিনি যখন বিপদে পড়লেন, পদত্যাগের নাটক করলেন, তিনি সব রাজনৈতিক দলে একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন, তখন বিএনপি যে প্রস্তাবগুলো দিল, মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে, কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন। বুড়ো আঙুল দেখালেন, বুড়ো আঙুল দেখিয়েছেন, তা তো বেশ ভালো কথা। ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন। আমি এখনও অসত্য শব্দটা উচ্চারণ করছি, আমি মিথ্যাচার শব্দটা উচ্চারণ করতে গিয়ে তার ক্ষেত্রে আমি নিজেই কুণ্ঠাবোধ করছি যে এমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী বলবো, এই লজ্জা তো আমাদের। বিশ্বাস করুন, আমি এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে চাচ্ছি না, বা মিথ্যাচার করেছেন এই শব্দটাও উচ্চারণ করতে চাচ্ছি না, যদিও প্রকারান্তরে তিনি তাই করেছেন। তিনি কি বলেছেন? টোকিওতে 30তম নিক্কেই সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেছেন, বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দল শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। এর আগে তিনি একইভাবে অসত্য উচ্চারণ করেছেন। নির্বাচনের ক্ষেত্রে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন চায় তখন নির্বাচন হবে, আবার কখনো বলেছেন জনগণ যখন চায় তখন নির্বাচন হবে। কখনো কখনো তার পারিষদবর্গ বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দেবেন সেটিই নির্বাচনের রোডম্যাপ, সেটিই নির্বাচনের তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার তিনি নিজেই বলেছেন সমস্যা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আবার সংস্কার একটু বেশি হলে 2026 জুনের মধ্যে নির্বাচন। ক্ষণে ক্ষণে এখন একটা তখন একটা এই কথাগুলো বলে আসছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্যে কতটি রাজনৈতিক দল চাই সেই হিসাব তো আমাদের প্রত্যেকের কাছে আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বুধবারও উল্লেখ করেছেন যে 42টি রাজনৈতিক দলের সমন্বয়ে বিএনপির নেতৃত্বে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। অতএব এই 42টি দল বিএনপির মনোভাবাপন্ন এবং তারা একই সাথে তো পথ চলছে। এর তো অসংখ্য রেকর্ড রয়েছে যে কারা কখন নির্বাচন চায়। সেই নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে ডিসেম্বরের মধ্যে কারা কারা রয়েছে মনে করুন যে আমি যদি গড়ে মুখস্থ করার মতন
মানে চোখ বন্ধ করে নামগুলো বলি, যে এলডিপি, বাংলাদেশ জাতীয় দল, বিকল্পধারা বাংলাদেশ, জমিয়ত উলামায়ে জাকপা, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, পিএনপি, নয়া গণতান্ত্রিক পার্টি, এরকম অনেক অনেক দল রয়েছে। এলডিপি তো বললামই। যাই হোক, এর বাইরে যদি বাম গণতান্ত্রিক জোটের কথা বলি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, মার্ক্সবাদী রয়েছে। এর মধ্যে আরও যে রাজনৈতিক দলগুলো, যেমন গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, এগুলোর বাইরে আবার রয়েছে বাংলাদেশ জাসদ, ঐক্য, ন্যাপ, গণফোরামও। কীভাবে, কোন হিসেবে আমাদের প্রধান উপদেষ্টা এইভাবে মন্তব্য করলেন যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই? আমরা যদি হিসাব করি 50টার বেশি রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন চাইছে। বরং তার বক্তব্যের বিপরীতে জনমনে প্রশ্ন উঠছে, কারা আসলে ডিসেম্বরের পরে নির্বাচন চাই? উত্তরটা তো সহজ, তার যে আশীর্বাদ পুষ্ট দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, অথবা তাদের সহমনা আরও একটি দল আছে এবি পার্টি, কখনো এদিক কখনো ওদিক, তারা কী চায় আমরা নিজেরাও অনেক সময় বুঝি না। এর বাইরে এবং তারা কী উদ্দেশ্যে এটি চায় ডিসেম্বরের পরে, আদৌ তারা নির্বাচন চায় কিনা, তাদের মনে উদ্দেশ্য কী, সেটা নিয়েও তো প্রশ্ন আছে। এবং গত 9.5 মাসে অন্তত 30শে এপ্রিল পর্যন্ত যে হিসাবটা আমার কাছে রয়েছে, 26টি রাজনৈতিক দল ভুইফোর্স রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে। এবং এর প্রত্যেকটি যে কিংস পার্টি, প্রত্যেকটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বা সরকারের আলো বাতাস পানিতে কিংবা অর্থ বলে জনবলে হৃষ্টপুষ্ট হওয়ার চেষ্টা করছে, সেগুলো তো আমরা জানি। এবং তখনই অনেকেই বলার চেষ্টা করেছেন, আমি একাধিকবার বলেছি, এই পার্টিগুলো একের পর এক ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠার পেছনের উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাক, এমন একটি দাবি কোনো কোনো জায়গা থেকে উঠলো। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মনের খায়েশটিও চাপা রাখতে পারলেন না। তিনি আল জাজিরাতে ইন্টারভিউতে বলে বসলেন নিজে যে জনগণ তো বর্তমান সরকারকে 5 বছর চাই। এবং মন্তব্য করেছিলাম, এই সব রব উঠানোর জন্য এই রাজনৈতিক দলগুলোর সৃষ্টি, যেন বলতে পারে সংখ্যাতাত্ত্বিক আর জায়গা থেকে, দেখো আমাকে তো অমুক 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 দল 5 বছরের জন্য চাই, নির্বাচন না দেওয়ার একটা অভিসন্ধি থেকে। এখন এই মুহূর্তে এসে আমাদের কাছে স্পষ্ট যে এই ডিসেম্বরের নির্বাচন নাকি পরে নির্বাচন, সেটির ক্ষেত্রেও সম্ভবত এই দলগুলোকে কাজে লাগাতে পারে। হয়তো তিনি দেখানোর চেষ্টা করতে পারেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো রয়েছে তার মধ্যে এই কটি দল নির্বাচন চায় না, তাহলে আমি কেন নির্বাচন দিব? অলরেডি বলা তো হয়ে গেছে বিএনপির উদ্দেশ্যে যে একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চায় না। কেন তিনি এই কথাটি বললেন? মানে কোনো হিসেব তো নেই। তিনি অর্থনীতিবিদ, একটু অঙ্ক তিনি বোঝেন না তা তো আর না, স্রেফ অসত্য বলেছেন। আমি মিথ্যাচার শব্দটা আবার উচ্চারণ করতে চাই না, কিন্তু আমাদের ক্ষেত্রে এই ধরনের কথা উচ্চারণ করতেই হবে। গল্পও সৃষ্টি হবে যে এক দেশের এক নোবেল বিজয়ী ছিলেন, তিনি কথায় কথায় মিথ্যা বলতেন। তিনি আরও একটি মন্তব্য করেছেন নিকি ফোরামের সম্মেলনে যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, বিশ্বাস করুন আমি 26শে জুনের মধ্যে নির্বাচন দিয়ে দেবো, এমনটাই বলার চেষ্টা করেছেন। তার রাজনৈতিক অভিলাষ আছে কি নেই তা তো আমরা খুব ভালো করেই স্পষ্ট হচ্ছে, দিনে দিনে আরও প্রকারভাবে আমাদের মধ্যে অবিশ্বাস সন্দেহের দানা বাঁধছে। রাজনৈতিক অভিলাষের কথা বাদ দিলাম, তার যে আরও অনেক ধরনের অভিলাষের কথা আমরা জানতে পারছি। তিনি পশ্চিমাদের স্বার্থ সংরক্ষণ করতে পারলে জাতিসংঘের মহাসচিব হতে পারেন, আবার জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবেন, এরকম নানান কথা তো আমাদের কানে আসছে। সব বাদ দিলাম, তিনি এর মধ্যে যেগুলো দৃশ্যমান সেইগুলো কোন অভিলাষ থেকে হয়েছে? নিজের একটি প্রতিষ্ঠানে 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, গ্রামীণ মেডিকেল নিচ্ছেন, আরও অনেক কিছু। লাভের লাভ যে শুধুমাত্র এই গণভোটের মাধ্যমে তারই হয়েছে, এই হিসেবেও আমি এর আগে আপনাদের সামনে দিয়েছি। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিন বিপদে পড়ে গেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, এমনই কথা বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্মানিত দর্শক, আমি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে চাই না। আপনারা ইতিমধ্যে আজকের এই ভিডিওর প্রতিবেদনে গুরুত্বপূর্ণ আলোচনা, চাঞ্চল্যকর তথ্য বুঝে ফেলেছেন এবং শুনে ফেলেছেন। দর্শক, তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা অবগত আছেন। দর্শক, যাই হোক, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি? আপনারা কি বলতে চান? বর্তমান দেশকে ভালো রাখতে হলে এবং বাংলাদেশকে সুরক্ষা দিতে হলে, আগামীর বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হলে সেনাপ্রধানের এখন কি করা উচিত? আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।